বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি একটি মুক্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সেটা তুলে ধরা। আজকে আমাদের যে আলোচনা, সে আলোচনাটা হচ্ছে আমরা স্পষ্টত যেটা দেখতে পাচ্ছি বর্তমানে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন হচ্ছে, সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা সেটা ভিজুয়ালাইজ করতে পাচ্ছি। তো যে কারণে আসলে আজকের এই আলোচনাটা সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তারপর থেকে নানাভাবে আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি খেয়াল করে দেখুন, শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, যে কিনা জামায়াত ইসলামের আমির, তাকে আমরা এবং বিএনপির সাথে মির্জা ফখরুল স্যারকে আমরা দুজনের মধ্যে একটা দূরত্ব দেখতে পেয়েছিলাম, ফাটল দেখতে পেয়েছিলাম। কারণ আমরা জানি যে জামায়াতে ইসলামী এবং বিএনপি কিন্তু একসাথে রিসেন্ট টাইমে তারা কিন্তু নির্বাচন করেছিল একজোটে। তো তাদের হঠাৎ করে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে তাদের মধ্যে দূরত্ব এবং দুই গ্রুপের মধ্যেই কিন্তু এক ধরনের কম্পিটিটিভ আচরণ আমরা দেখতে পেয়েছিলাম। যেমন শফিকুর রহমান স্যার বলেছিলেন যে বাংলাদেশে তারা আসলে এককভাবেই নির্বাচন করার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, এবং তিনি তার সমাবেশে প্রকাশ্যে জিজ্ঞেস করছিলেন জনগণকে, আপনারা কি মনে করেন, আমরা কি একাই নির্বাচন করতে পারি নাকি আমাদের বিএনপির সাথে একসাথে হয়ে নির্বাচন করতে হবে, একই জোটে গিয়ে নির্বাচন করতে হবে? এই প্রশ্নটা কিন্তু তিনি জনগণের কাছে রেখেছিলেন। মানে তিনি যেটা তার এক্সপ্রেশনে বুঝিয়েছেন যে তারা এককভাবে বাংলাদেশে নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রাখে বা তাদের সেই জনপ্রিয়তা আছে বাংলাদেশে, সেটা জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু সেটা বোঝানোর চেষ্টা করেছেন। এবং আমরা বিএনপিকে দেখেছি যে তারা যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছিলেন, যে জামায়াত ইসলাম যখন তাদেরকে বলছিলেন যে এক জালেমের হাত থেকে আরেক জালেমের হাতে আমরা দেশকে যেতে দেব না, এই ধরনের একটা মন্তব্য করেছিলেন শফিকুর রহমান। তো জালেম আসলে যাদেরকে বোঝানো হয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগকে বোঝানো হয়েছিল, এবং সেটার প্রতি উত্তরও কিন্তু আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্যারের কাছ থেকে কিন্তু আমরা পেয়েছিলাম। সো এক কথা বলতে গেলে যেখানে সম্পর্কটা ছিল মানে দা কুমড়ো সম্পর্ক ছিল, সত্যি কথা বলতে গেলে হঠাৎ করে প্রেক্ষাপট কিন্তু পাল্টাতে শুরু করেছে। আপনারা খেয়াল করে দেখুন যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আসলে সমন্বয়কারীরা এবং জামাত ইসলামের মধ্যে বিএনপির সাথে এক ধরনের বলতে গেলে যে তাদের সাথে একটা সম্পর্কের নতুন একটা সম্পর্কের বন্ধুত্বমূলক একটা আচরণ, যেমন আপনি যদি খেয়াল করতে চান তাহলে আমি বলতে পারি যে রিজভী সাহেবের যেমন ইন্ডিয়াকে নিয়ে প্রতিদিনই কিছু না কিছু স্টেটমেন্ট দিচ্ছে, নেগেটিভ কিছু কমেন্টস করছে, বাংলাদেশিদের ইন্ডিয়া যাওয়া লাগবে না, এবং বিভিন্ন ধরনের কমেন্টস করছে, যে কমেন্টসগুলো আসলে সমন্বয়কারীরা বা ছাত্র শিবির, জামাতে ইসলাম, এগুলো আসলে গত 4 মাস কি তাদের মানে তাদের যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ড থেকে সবসময় করে আসতো। সো হঠাৎ করে বিএনপিকে আমরা দেখছি যে তারা যে কূটনীতিক ভাষায় না বলে যেরকমটা জামাতে ইসলাম প্রকাশ্যে সবসময় তাদের জন্মলগ্ন থেকে যেরকম ইন্ডিয়াকে বিরোধিতা করতে আমরা দেখেছি, ঠিক বিএনপির একজন উচ্চপদস্থ পলিটিশিয়ান, একটা বিশাল একটা দায়িত্বে থাকা রিজভী সাহেবকে আমরা প্রকাশ্যেই জামায়াত ইসলামের যে সুর বা সমন্বয়কারীদের সুর, অন্তর্বর্তীকালীন যে সরকারের যে সুর, সে সুরে তালে তাল মিলাতে দেখতে পাচ্ছি। যেমন আসিফ মাহমুদ, আসিফ নজরুল, মাহফুজ আলম, নাহিদ এবং হাসনাতদের যে আচরণ, সে আচরণেই আমরা বিএনপির সিনিয়র কর্মকর্তাদেরকে আমরা কিন্তু এখন পলিটিশিয়ানদেরকে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সো মোট কথা বুঝে যাচ্ছে যে এই যে আপনার বিএনপি এবং জামাত ইসলাম দুই বলয়ে তারা এখন একসাথে হয়ে তারা নতুন করে বাংলাদেশে রাজনীতিক যে প্রেক্ষাপট বা বেসমেন্ট সেটা তারা গড়তে যাচ্ছে।
খেয়াল করে দেখবেন যে বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যুক্তরাজ্যে আছেন, তিনি তারেক রহমানের সাথে বৈঠক করছেন। ডেফিনেটলি এখানে তাদের যে অবস্থান, বিএনপির যে অবস্থান, তারা সামনে কিভাবে নির্বাচন করবে, তারেক রহমান কিভাবে দেশে আসবে, সেটা তাদের ফার্স্ট প্রায়োরিটি। আর খেয়াল করে দেখুন যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে একটা ব্যাপার ছিল, তিনি আসলে বিদেশে যাবেন চিকিৎসার জন্য, সেটিও কিন্তু আসলে তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তখন তাকে মুক্ত হলো, সে আসলে বলতে গেলে দীর্ঘ সময়ের পর বিদেশে যাওয়ার মতো একটা সুযোগ আসলো, চিকিৎসার একটা সুযোগ আসলো, তখন কিন্তু সে কিন্তু আর যাচ্ছে না। তো বিএনপির পক্ষ থেকেও কিন্তু একটা তাদের মধ্যে একটা ভীতির ব্যাপার কাজ করছে যে কিভাবে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট যদি কোনো কিছু পরিবর্তন হয়ে যায়, যদি বিএনপির পক্ষ থেকে যদি তাদের যে প্রধান যে দুইজন লিডার তারেক রহমান এখন বাইরে আছেন, বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যান, বিএনপির প্রেক্ষাপটে কোনো ইন্টারনালি কোনো আপনার তৎপরতা থাকে কি না যে অন্যান্য যে দলগুলো আছে যে তাদেরকে ম্যানিপুলেট করে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়াকে দুইজনকে বাদ দিয়ে বিএনপিকে নতুন করে পরিচালনা করার জন্য যদি কোনো ইন্ধন বা ফাটল এই ধরনের জন্য কোনো কিছু না হয়, সে কারণেই কিন্তু আমরা বুঝতে পারছি বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসলে দেশের বাইরে বর্তমানে কিন্তু যাচ্ছেন না চিকিৎসার জন্য। তো সকল কিছু মিলিয়ে আপনি যদি খেয়াল করে দেখেন, যেভাবে শুরুটা হয়েছিল 4 মাস আগে, বিএনপিকে মাইনাস করার একটা ফর্মুলা আমরা দেখতে পেয়েছিলাম মিডিয়ামগুলাতে, কিন্তু টকশোগুলাতে কিন্তু এগুলা অনেক আলোচনা হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা দেখেছিলাম যে -2 ফর্মুলা, সে ফর্মুলাটাকে আমরা নতুন করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয় সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেটার এখন প্রেক্ষাপট একটু চেঞ্জ হয়েছে, -2 ফর্মুলা থেকে -1 ফর্মুলাতে আসলে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থান বা তাদের সাথে যাদের আসলে সম্পৃক্ততা বা তাদের সাথে যারা আছে উপদেষ্টা মণ্ডলীতে, তাদেরকে এখন কিন্তু বিএনপির সাথে একই বলে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মাঠে তারা এগিয়ে যাচ্ছে। রিসেন্টলি সেনাকুঞ্জে আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়ার সাথে সমন্বয়কারীদের একটা খুবই মিষ্টি একটা সম্পর্ক বা একটি বন্ধুত্বমূলক সম্পর্ক বা একটি যে পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে যে তাদের যে একটা সখ্যতা বন্ধুত্বতা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এটা কিন্তু আসলে বার্তা দিচ্ছে যে সমন্বয়কারী বা আপনার উপদেষ্টা মণ্ডলী এবং জামাত ইসলামকে যারা কিনা প্রতিনিধিত্ব করছে, তারা এখন বিএনপি নেতাকর্মীদের সাথে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের হয়ে কিন্তু তারা কাজ করছে। তো যে কারণে আমরা বলছি যে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যতে আমরা যেটা দেখতে যাচ্ছি, হয়তোবা যেটা হতে পারে বিএনপি এবং জামাত ইসলাম তারা প্রধান বিরোধী দল হিসেবে তারা মাঠে নামবে এবং মাঠের খেলায় অ্যাক্টিভলি খেলবে। মানে মোট কথা হচ্ছে আমরা যেরকমটা দেখেছিলাম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে একসাথে নির্বাচনের মাঠে এবং কাউকে কিন্তু তখন আমরা পাইনি, সেরকমটাই আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রধান দুটি দল হিসেবে জামাত ইসলাম এবং বিএনপি তারা একজুট হয়ে নির্বাচন না করলেও তারা যেটা করবে প্রধান বিরোধী দল হিসেবে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদেরকে জাহির করবেন, উপস্থাপন করবেন, সেটাই আসলে খেয়াল করা যাচ্ছে। এবং এক্ষেত্রে যেটা হতে পারে, যেমন আওয়ামী লীগকে তারা যে স্পেসটা দেওয়া দরকার, যে নির্বাচনে পার্টিসিপেট করা দরকার, সেটা তারা করতে দিবে, কারণ পলিটিক্যালি বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই জিনিসটাকে এই নির্বাচনের বৈধতার জন্য তাদের সেটা কিন্তু করতে হবে। কিন্তু সেই জিনিসটা করার জন্য যে আওয়ামী লীগকে যে একটি ফ্রি এবং ওপেন একটা প্ল্যাটফর্ম দিবে, এই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে এসে তারা একটা নির্বাচন করবে, সেটা কিন্তু তারা দিবে না, মোটেও দিবে না। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে তারা বহিষ্কার করবে না, নিষিদ্ধ করবে না, কিন্তু তাদেরকে ওপেন স্পেসটাও দিবে না, ফ্রিলিভাবে তাদের নির্বাচনে পার্টিসিপেট করার কোনো সুযোগ দিবে না। মোট কথা বলতে গেলে বিএনপি থাকবে এবং জামাত ইসলাম থাকবে। একটা পর্যায়ে আমরা দেখতে পাবো যে আওয়ামী লীগ, যেটা আসলে বিএনপি গত 15 বছর ধরে 16 বছর ধরে যেটা করতো, যে তারা নির্বাচনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো না, একবার মনে হয় চেষ্টা করেছিল করতে, এছাড়া কিন্তু বাকি সময়গুলোতে পার্টিসিপেটই করেনি। তো এই জিনিসটাই হয়তো আমরা এখন দেখতে পারবো, আওয়ামী লীগকে যেহেতু ওপেন স্পেস দিবে না,
সেহেতু আমার মনে হচ্ছে না যে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বিএনপি যেভাবে পার্টিসিপেট করেনি, আমার মনে হচ্ছে তারা সেই কাজের দিকেই যাবে যদি তারা একটা সুন্দর বা একটা মিনিমাম একটা নিউট্রাল পজিশন যদি তারা দেখতে না পারে। বাট সেটাই বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের সে প্ল্যাটফর্ম, নিউট্রাল প্ল্যাটফর্ম বা আপনার ওপেন প্ল্যাটফর্ম তারা পাবে না বলেই আমরা ধারণা করছি। তো নতুন হিসেবে আমরা বাংলাদেশে নতুনত্ব যেটা দেখতে পাবো, বিএনপি এবং জামাত ইসলামকে, দুই দলকেই তারা আলাদাভাবে বাংলাদেশে প্রধান দল, বিরোধী দল, এভাবে মানে বড় দল এবং ছোট দল হিসেবে যদি আপনি বিবেচনা করতে চান, দুটি দলের এই অবস্থানটা দেখতে পারবেন বলে আমরা গ্যাস করতে পারছি বন্ধুরা।